আজকের আলাপটা আমি শুরু করব এই সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক বুদ্ধিজীবী মাসুদ কামালের একটা আলাপের রেফারেন্স দিয়া। আপনারা নিশ্চয়ই মাসুদ কামালকে সবাই চিনেন, ওনার আলাপ আলোচনা শোনেন। ওনার যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, কথা নামে তার যেই নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে গতকালকে মাসুদ কামাল যেই ভিডিওটা আপলোড করছেন, আমি মূলত সেইটাকে কেন্দ্র করেই আজকের আলাপটা করব। গতকালকে মাসুদ কামালের ভিডিওর বা আলাপের বিষয়বস্তু ছিল দুইজন ব্যক্তি। তার একজন হচ্ছেন মীর স্নিগ্ধ, আপনারা নিশ্চয়ই চিনেন, তার পুরা নাম মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জুলাইয়ের শহীদ মীর মুগ্ধের ভাই। এবং এই মাসুদ কামালের আলাপের দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের ব্যাপারে আপনারা জানেন যে গতকালকে আসিফ মাহমুদ হুট করে এই ঢাকা 10 আসনের ভোটার হইলেন এবং তিনি ঘোষণা দিলেন যে তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন, এবং এই মর্মে তিনি সরকারকেও এক ধরনের অনুরোধ করলেন যে সরকার যেন তাকে পদত্যাগ করতে বলে, এবং তিনি পদত্যাগ কইরা নির্বাচন করতে নাইমা যাবেন। তো আসিফ মাহমুদের এই ধরনের গতিবিধি থেকে অনেকেই ধারণা করতেছেন যে তিনি আসলে বিএনপির থেকে এই ধানের শেষের প্রতীকে নির্বাচন করতে পারেন বা বিএনপির সঙ্গে জোট কইরা নির্বাচন করতে পারেন। মাসুদ কামাল ভাইয়ের আলাপের বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে যে এই রকমভাবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে যেভাবে দলে নেওয়া হইল এবং দলে নেওয়ার মধ্য দিয়ে তাকে এমনকি উত্তরা থেকে মনোনয়ন দেওয়ারও যেরকম আলাপ আলোচনা হচ্ছে, এই ঘটনাটা এবং তারপরে আসিফ মাহমুদও ঢাকা 10 আসন থেকে বিএনপির হয়ে দাঁড়াইতে পারেন, এই দুইটা ঘটনাকে তিনি এক ধরনের বিএনপির জন্য নেতিবাচক ঘটনা হিসাবে দেখতে চাইলেন। এবং এই ক্ষেত্রে মাসুদ কামাল ভাইয়ের যুক্তি যেটা সেটা হচ্ছে যে গত 15 বছর যাবৎ বা হাসিনার আমলে হাসিনা যেই ধরনের নির্যাতন নিষ্পেষণ চালাইছে বিএনপির উপর, এবং এই পুরা সময়টা বিএনপিকে যারা ধৈর্য রাখছিল এই ধরনের নানা ধরনের জুলুম নির্যাতনের বিপরীতে, এই ধরনের ঘটনাগুলোর মধ্য দিয়া মীর স্নিগ্ধ নামের এক অন্য জায়গার এক ব্যক্তিকে নিয়ে আইসা বা আসিফ মাহমুদ নামের একজন ব্যক্তিকে নিয়ে আইসা দলে তাদেরকে একেবারে মনোনয়ন দিয়া দাঁড় করায় দেওয়ার মধ্য দিয়া বিএনপি মূলত তার সেসব নিজস্ব নেতাদেরকে এক ধরনের অবমূল্যায়ন করতেছে। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে মোটা দাগে এই আলাপে একমত, কারণ বিএনপি যেভাবে তার যে মনোনয়নের জায়গাগুলা নির্ধারিত করতেছে, সেখানে অনেক জায়গাতেই বিএনপির জন্য যারা রাজনীতি করেন, বিএনপির জন্য যারা এই গত 15 বছর ক্রসফায়ারের ভয় নিয়ে, যে কোনো সময় গুমের ভয় নিয়ে বা যে কোনো ধরনের গ্রেফতার ইত্যাদি মামলা, হাজারখানেক মামলা ইত্যাদি মাথায় নিয়ে যারা রাজনীতি করছেন, তাদের জন্য এই মনোনয়ন অনেকের জন্যই আসলে এক ধরনের হতাশাজনক আকারে দেখা দিছে, কারণ তারা মনোনীত হন নাই। কিন্তু একই সঙ্গে মাসুদ কামাল ভাইয়ের এই আলাপের সঙ্গে বা তার এই যে ইন্টারপ্রিটেশন, তার সঙ্গে আমার কিছু দ্বিমতের জায়গা আছে। মোটা দাগে আমি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে বিএনপিতে ঢোকানোর ক্ষেত্রে কামাল ভাইয়ের যে বক্তব্য সেই জায়গাটায় দ্বিমত করি, এবং আসিফ মাহমুদের ব্যাপারে কামাল ভাইয়ের যে আলাপ সেই জায়গাটায় একমত পোষণ করি। দেখেন, বিএনপির সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে হাসিনার পতন কি বিএনপির আন্দোলনে পড়ছে নাকি এটা আসলে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে পড়ছে। এখানে বিএনপি অনেক ধরনের অনেক কথা বলছে, এই গত 1 বছর ধরেই তারা এই ধরনের একটা বিতর্কের মধ্যে আছে যে তারা বলতে চেষ্টা করছে যে না, গত 15 বছরের অনেক ধরনের বিএনপির আন্দোলনেরই ফসল এই জুলাই আন্দোলন। আবার জুলাই আন্দোলন যারা করছে তারা আবার বলতে চেষ্টা করছে যে না, তোমাদের আন্দোলনে তো পড়ে নাই, আমাদের আন্দোলনে পড়ছে। ফলে বিএনপির জন্য জুলাইটা এক ধরনের হয়ে গেছে কি যে তাদের ধারাবাহিকতায় জুলাই হইলেও জুলাইকে তারা পুরাপুরি তাদের কাছে নিয়ে আসতে পারে নাই। ফলে বিএনপির জন্য এই প্রশ্নটা অনেক বড় যে জুলাইয়ে তাদের শরীরটা আসলে কি। ফলে আমি মনে করি যে বিএনপি এইরকমভাবে জুলাইকে তার দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করতেছে। এর ধারাবাহিকতায় আমি মনে করি যে এখানে উমামা ফাতেমাকেও বিএনপি তার দলে নিয়ে আসতে পারে। একই সঙ্গে প্রাইভেট ইউনিভার্সিটিতে যেভাবে ব্যাপক মাত্রায় অংশগ্রহণ দেখা গেছিল, বিএনপি প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিদেরকেও তার সঙ্গে নিয়ে আসার চেষ্টা করবে। যদি বিএনপি এরকমভাবে জুলাইয়ের একটা ফেজ বা জুলাইয়ের মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে নিয়ে আসতে পারে, তাইলে বিএনপির অনেকটাই আসলে জুলাইয়ের বিরোধী অবস্থান তার যে তৈরি হয়েছে এটা তারা ডিসমেন্টাল করতে পারবে। এবং দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে মীর স্নিগ্ধকে বিএনপি নিয়ে আসার পিছনে তার বড় যেটা কারণ সেটা হচ্ছে যে এক ধরনের জেনারেশন জি এর সঙ্গে বা এই আমরা বলতে পারি যে নতুন যে ইয়াং জেনারেশন, তরুণ যারা নতুন ভোটার, তাদের সঙ্গে একটা কানেকশন ডেভেলপ করতে চাচ্ছে।
দেখেন বিএনপির যেই পোর খাওয়া নেতারা অনেক ত্যাগ তিতিক্ষা ইত্যাদি অনেক কিছু যাদের আছে তাদেরকে কিন্তু ইয়াংরা চিনে না, কারণ হাসিনা গত 15 বছরের সিস্টেমটাই এরকমভাবে দাঁড় করাইছে যে তারা ভোট করতে পারে নাই, তারা মানে নিউজ হইতে পারে তাদের নামে নিউজ হয় নাই, তারা ফেসবুক চালাইতে পারে নাই, তারা কিছুই করতে পারে নাই। ফলে ইয়াংরা কিন্তু আসলে এই সময়ের মানে বিএনপির পোর খাওয়া লিডারদেরকে চিনে না। এবং আমরা যারা এই জেনারেশন জির আরেকটু উপরে তারাও কিন্তু এই বিএনপির অনেক নেতাকে চিনি না। এই যে 237 জন যেই লিস্টটি মানে বিএনপি দিছে এইটা মানে আমরা অনেকেই চিনি না। ফলে এই একটা বাস্তবতায় বিএনপির জন্য এই যে তরুণদের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করার জন্য তার আসলে অনেক ধরনের তরুণ ফেস ঢুকাইতে হবে। এবং সেক্ষেত্রে বিএনপির যে তরুণ ফেসরা আছে, ধরা যাক নয়ন নামের এক ব্যক্তি আছে, তাকে ঢুকাইলে কিন্তু এই কাজটা আবার হবে না। এই জন্য তাকে এমন সব লোককে ঢুকাইতে হবে যারা অলরেডি পপুলার, যাদের একটা মানে জুলাইয়ের সঙ্গে জড়িততা আছে, যারা নানাভাবে মানে এই সময়ের ইয়াংদের মধ্যে সেলিব্রেটেড, এই ধরনের ব্যক্তিবর্গ। নাও এখন কথা হইলো আসিফ মাহমুদের ক্ষেত্রে আসলে এই ঘটনাগুলো ঘটবে কিনা। ধরা যাক এই যে দুইটা মানে যুক্তি আমি দিলাম, যে জুলাইকে নিজেদের পক্ষে নিয়ে আসা এবং একই সঙ্গে জেনারেশন জি বা ইয়াং জেনারেশনের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করা, এই দুইটা ক্ষেত্রে আসিফ মাহমুদকে যদি দলে নেওয়া হয়, বিএনপিতে নেওয়া হয়, তাইলে কি আসলে বিএনপি এই উপকারটা পাবে কিনা। দেখেন প্রথমত জুলাইয়ের যে ঘটনা, জুলাইয়ের মধ্যে আসিফ মাহমুদরা যেভাবে অলরেডি ফোকাস ছিল, অলরেডি জুলাইয়ের যে পক্ষগুলো আছে, এখানে নারীদের একটা বড় পক্ষ, প্রাইভেট ইউনিভার্সিটির একটা পক্ষ এবং জুলাইয়ের আহত বলেন বা জুলাইয়ের সঙ্গে সরাসরি ইনভলভ ছিল এই ধরনের একটা পক্ষ, এই প্রত্যেকটা পক্ষকে আসিফ মাহমুদরা রাগাইছে। এবং আপনি দেখেন যে জুলাইয়ের সঙ্গে যারা জড়িত ছিল এরা ব্যাপক মাত্রায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছে, এই করছে সেই করছে, হাসিনাকে তারা ফালাইছে। ফাইনালি নেতা হইছে আসিফ মাহমুদ, মাহফুজ আলম আর নাহিদ ইসলাম, সার্জিস আলম, এই কয়জন, তার মধ্যে সকল ধরনের ঘি খাইছে এই আসিফ মাহমুদ। ফলে আপনি ইয়াং জেনারেশনের সাইকোলজি যদি বুঝতে চান তাহলে কিন্তু আসিফ মাহমুদ বেসিক্যালি এখানে একটা ব্যাড এগ। এবং আসিফ মাহমুদকে আপনি যদি সামনে আনতে চান মূলত আপনি ইয়াংদেরকে এক ধরনের দূরে ঠেলে দিবেন। আপনার আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে আসিফ মাহমুদ অনেক ধরনের ক্ষমতা ইত্যাদি দেখাইতে পারে, কিন্তু আসিফ মাহমুদ খুবই স্টিফ। আসিফ মাহমুদের মধ্যে আপনি কখনোই দেখবেন না যে তিনি আসলে মানে ইয়াংদের সঙ্গে কথা বলতে পারবেন। 10 জন ইয়াংয়ের সঙ্গে তাকে বসাই দেন, উনি কিন্তু কথাও বলতে পারবেন না। উনি বেসিক্যালি পিছনে বৈশা বৈশা নানা ধরনের গুটু করতে পারে আর কি। তো এই ধরনের একজন ব্যক্তি যাকে অলরেডি ইয়াংরা অপছন্দ করে এই অর্থে যে আন্দোলন করলাম আমরা, এত জীবনের রিস্ক নিলাম আমরা, ঘি খাইলা তুমি। মাসুদ কামাল ভাই আসিফ মাহমুদের ব্যাপারে যেটা বলছেন একই ধরনের কথাই বলছেন, যে মানে আসিফ মাহমুদের কে নিলেও আসলে বিএনপির এই যে ঢাকা 10 আসনে যে দুইজন ব্যক্তি আছেন তার মধ্যে একজন ব্যারিস্টার অসীম, আরেকজন রবিউল ইসলাম রবি সম্ভবত ওনার নাম, এই দুইজনই বিএনপির দীর্ঘদিনের রাজনীতিবিদ। এবং এই দুইজনকে ফালাইয়া আপনি যে আসিফ মাহমুদকে নিবেন কেন, মানে এই দুইজন আসলে কি এমন করে ফেলছে যে আপনার এরকম আসিফ মাহমুদকে নিতে হবে। এবং মাসুদ কামাল ভাই খুবই গুরুত্ব দিয়া বা জোর দিয়ে যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ কিন্তু একজন স্ক্যান্ডালাস ব্যক্তি। আসিফ মাহমুদের নামে এই পর্যন্ত যত ধরনের স্ক্যান্ডাল হয়েছে এবং জাস্ট সরকারি ক্ষমতা, সরকারি বল প্রয়োগ কইরা এই মিডিয়াগুলোকে কথা বলতে না দিয়ে আসিফ মাহমুদ যেই ঘটনাগুলো ঘটাইছেন, এটার মধ্যে দিয়ে আসিফ মাহমুদের ইমপ্রেশন কিন্তু মানে মানুষের মধ্যে ব্যাপক রকমের নেতিবাচক। ফলে এই ধরনের একজন স্ক্যান্ডালাস ব্যক্তিকে আপনি কেন নিবেন। দেখেন আসিফ মাহমুদের বাপ প্রথমত নিউজ হইলেন তিনি এক ঠিকাদার ব্যবসার লগে কি আলাপ করে মানে উনি তার এলাকায় ঠিকাদারি বিজনেস শুরু করে দিয়েছেন। তারপরে যখন এটা নিউজ হইলো তার কিছুদিন পরে আমরা খবর পাইলাম যে আসিফ মাহমুদের বাপ হচ্ছে তিনি যে স্কুলে ছিলেন সেই স্কুলের এক হিন্দু মহিলাকে তার সঙ্গে রেশারেশি কইরা সেই হিন্দু মহিলাকে মব দিয়ে এলাকায় ঘুরাইছেন এবং সেই হিন্দু মহিলার গলায় জুতার মালা পরাইছেন। এই যে ঘটনাটা সামনে আসছিল এই ঘটনা নিয়ে কিন্তু আসিফ মাহমুদ কোনো সদুত্তর দিতে পারে নাই এবং জিনিসটা জাস্ট তার ক্ষমতার যে মানে বল প্রয়োগ, মানে একটা ব্যাপক ক্ষমতার অধিকারী তারা, এটা দিয়ে তিনি এটাকে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এবং এরপরেও আপনারা জানেন যে স্থানীয় সরকারকে কেন্দ্র করে তিনি যেভাবে ইশরাকের সঙ্গে একটা ব্যাপক মানে বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে ব্যাপক মাত্রায় যেভাবে একটা মারামারি করলেন এবং জাস্ট
ক্ষমতার অপপ্রয়োগ ছাড়া আর কিছুই করলেন না। এবং জুলাইয়ের যে টোটাল মানে ফেজটা, এটাকে ক্ষমতার প্রতীক হিসাবে দেখানোর একটা প্রধান মুখপাত্র যেন হয়ে গেছিল আসিফ মাহমুদ। ফলে এই আসিফ মাহমুদকে আপনি কেন বিএনপিতে নেবেন, মানে এটার তো কোনো কারণ দেখি না। দেখেন, আমি নিজেও ধানমন্ডিতে ভোট দিব, ফলে আসিফ মাহমুদ যদি বিএনপির হয়ে দাঁড়ায়, আমি কিন্তু আসিফ মাহমুদের জন্য বিএনপিতে ভোট দিব না। দিস ইজ সিম্পল। ফলে মানে আসিফ মাহমুদের মতো একজন স্ক্যান্ডালাস ব্যক্তিকে বিএনপিতে নেওয়ার কোনো কারণই আমি দেখি না। যাই হোক, তবু বিএনপির দিক থেকে এক ধরনের যুক্তি নিশ্চয়ই আছে। আমি সেটাও ভেবে দেখলাম যে মানে বিএনপি কেন আসিফ মাহমুদের মতো লোকজনকেও আসলে নেওয়ার চিন্তা করতেছে। মানে আমি নিশ্চিত না যে করতেছে কিনা, কামাল ভাইয়ের আলাপ থেকে আলাপটা করতেছি যে যদি কইরা থাকে কেন করতেছে। সেক্ষেত্রে আমি মানে দুই ধরনের মানে যুক্তি পাইলাম। প্রথমত হচ্ছে যে আসিফ মাহমুদরা, বা শুধু আসিফ মাহমুদ না, এই ধরনের আরও কয়েকজন মানে যারা হাসনাত, সার্জিস, উনাদেরকে বিএনপি নিতে চাইতে পারে, এবং এটার মধ্য দিয়ে তারা মূলত আগামী সরকার গঠন করার পরে আওয়ামী নিগ্রহের কাজটা এদের মাধ্যমে সারতে পারে। মানে ধরেন আওয়ামী লীগকে যে নিগ্রহ করা হবে, আওয়ামী লীগের উপর যে জেল জুলুম নির্যাতন করা হবে, যেমনভাবে আওয়ামী লীগ বিএনপির উপর করছে, সেই রকমভাবে যদি করা হয়, সেইটা বিএনপি নিজেদের উপরে না নিয়ে এই ধরনের আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস ইনাদেরকে দিয়ে করাইতে পারেন। এবং জুলাইয়ের নেতারা এই কাজে ব্যবহৃত হইতে বাধ্য। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ যদি এনি সামহাও ব্যাক করে, তাইলে হচ্ছে ইনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। মানে ধরেন আসিফ মাহমুদ বলেন বা ইনারা, কারণ ইনারা প্রথমত মানে 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 যখন আন্দোলন হলো, আন্দোলনের পরে ক্ষমতার সঙ্গে গেছেন, এবং ক্ষমতায় যাওয়ার পরেও তারা আসলে সাবধানী ছিলেন না। এই পুরা টাইমই তারা আসলে এমন সব কাজকর্ম করছেন যেটা দিয়ে পরে ব্যাপক মাত্রায় তাদেরকে ধরার সুযোগ আছে। ফলে ইনারা কোনোভাবেই চান না যে আওয়ামী লীগ কোনোভাবে ফেরত আসুক। ফলে আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার একটা মানে এজেন্ডা তাদের থাকবেই, এবং তাদের এই এজেন্ডাটাকে বিএনপি ব্যবহার করে তাদের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করতে পারে। এবং দ্বিতীয়ত আসিফ মাহমুদকে বিএনপি নিয়ে আসার যে কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে আসিফ মাহমুদদেরকে বিএনপি যদি নিয়ে আসে, তাইলে নির্বাচনটা যে ফেব্রুয়ারিতেই হবে এটা মোটামুটি নিশ্চিত হয়ে যায়। যাই হোক, সেটা যেটাই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আসিফ মাহমুদের মতো এই ধরনের স্ক্যান্ডালাস নেতা, বা যারা এই পুরো সময়টা যেটা বিএনপির এগেনস্টে নানা ধরনের ঘুটু করছে, স্থানীয় সরকারের ক্ষেত্রে তো তিনি তো তাদের প্রজেক্টটাই তো ছিল, মানে আসিফ মাহমুদের যে প্রজেক্ট ছিল বিষয়টা এরকম না। তিনি তো মূলত ওই যে সামনে ওনাকে এক ধরনের ব্যবহার করা হয়েছে, তো সামনেই যেহেতু ওনাকে ব্যবহার করা হয়েছে, ওনার মাধ্যমে কিন্তু স্থানীয় সরকার দিয়ে মূলত আওয়ামী লীগের এই পুরা কমিশনার ইত্যাদি পর্যায়ে আওয়ামী লীগদের এই পুরো জিনিসটাকে বিএনপির এগেনস্টে এক ধরনের পরিচালনা করার একটা প্ল্যান প্রোগ্রাম হয়েছিল। ফাইনালি সেটা সম্ভব হয় নাই, বিএনপি স্থানীয় সরকার নির্বাচন হইতে দেয় নাই বইলা। কিন্তু ইশরাক হোসেনের ঘটনা এবং এই ধরনের টোটাল স্থানীয় সরকার জিনিসটা নিয়ে আসিফ মাহমুদের মাধ্যমে কিন্তু একটা ব্যাপক মাত্রায় বিএনপির এগেনস্টে ষড়যন্ত্র হয়েছিল, এবং বিএনপির এগেনস্টে আরও বহু ধরনের ভয়ানক কথাবার্তা তিনি বলছেন। এবং ইদানিংও একটা কথা বলতেছেন, কি জানি এক গণপ্রতিরক্ষা বাহিনী না কি জানি একটা বানাইবেন। এটা সম্ভবত মাহফুজ আলমের বুদ্ধি, এই ধরনের বিপ্লবী কথাবার্তা, রক্ষী বাহিনী বানানোর এই ধরনের বিপ্লবী কথাবার্তা, যেটা মাহফুজ আলম মূলত আসিফ মাহমুদের মাধ্যমে বলাচ্ছেন। যাই হোক না কেন, আসিফ মাহমুদ একজন স্ক্যান্ডালাস ব্যক্তি, এইটা বিএনপির মনে রাখা উচিত, এবং তিনি জুলাইয়ের ঘি খাওয়া ব্যক্তি, এটাও বিএনপির মনে রাখা উচিত। ফলে বিএনপি যদি আসিফ মাহমুদকে নিতে চায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এতে বিএনপি আলটিমেটলি বড়ভাবেই পস্তাবে।